একটা কাঠের চেয়ারে অলস ভঙ্গিতে বসে আছে ছেলেটা। জায়গাটা ক্লাবঘর। ঘরের এক কোনায় একটা ক্যারাম বোর্ড পড়ে আছে আর চারধারে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটা চেয়ার, বেঞ্চ আর টেবিল। ছেলেটার বাঁ হাতে 2 আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মাঝে মাঝেই বড্ড তাচ্ছিল্যের সাথে ঠোঁট ছোঁয়াছে সে তাতে। ওর মুখ আর নাসিকারন্ধ্র গলে বের হওয়া ধোঁয়ার ধূসর ফোয়ারায় পুরো ঘরটা জমে উঠেছে। কলরবের মেজাজটা ছিল। দরজায় এসে সে আর এক মুহূর্তে দাঁড়ালো না। একেবারে বাঘের মতো তেড়ে গিয়ে কোনো প্রকার পূর্ব সংকেত ছাড়াই একটা সপাটের লাথি বসালো আজানের বসার চেয়ারটায়। মুহূর্তের মধ্যে চেয়ার সব উল্টে গিয়ে মেঝেতে ছিটকে পড়লো আজান। ওর হাতের জ্বলন্ত সিগারেটটা ছিটকে গিয়ে পড়লো দূরের এক কোণে। ঠিক পাশে বেঞ্চে বসা রফিক নামের ছেলেটা আতঙ্কে এক লাফে উঠে দাঁড়ালো। হুট করে কলরবের এভাবে চোখের সামনে দেখে নিজের চোখ দুটো যেন কোটর থেকে ফেটে বের হওয়ার উপক্রম হলো। এই ঘর, এই মুহূর্তে ওরা মোটে উপস্থিত 2 জন। কি করবে বা কিভাবে নিজেকে বাঁচাবে তা ভেবে বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপতে লাগলো ওর। মাটিতে পড়া আজান সামনে উঠে দাঁড়ানোর আগে কলরব ঝুঁকে পড়লো ওর উপর। নিজের ভেতরের সবটুকু পুঞ্জীভূত রাগ মেটাতে উন্মাদের মতো উফরি উফরি কিল ঘুষে বসাতে লাগলো আজানের মুখ আর শরীরে। রফিক ওভাবে আজানকে মারতে দেখে ভয়ে আর ক্ষোভে চেঁচিয়ে উঠল, কলরব, এসব কি করছিস তুই? হ্যাঁ, খুব খারাপ হয়ে যাবে কিন্তু, বলে দিচ্ছি, ছাড় ওকে। আজানকে বাঁচানোর জন্য এক পা এগোতে পিছন থেকে অভিক এসে ওর 2 হাত চেপে ধরল। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, আস্তে রফিক ভাই, খুব তাড়া দেখছি তোমার। তুই মাঝখানে কেন ফালতু না গলাচ্ছিস বলতো? এখন তো দেশে কোনো মুক্তিযুদ্ধ বা ভাষা আন্দোলন হচ্ছে না যে তোকে অকারণে শহীদ হয়ে দেশের ইতিহাসে নাম লেখাতে হবে। চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। রফিক তেলে বেগুনে জ্বলে উঠল। খুব খারাপ হচ্ছে অভিক, আমাদের আজ একা পেয়ে তোরা ক্ষমতা দেখাচ্ছিস, তাই না? তোদের সব কয়টাকে আমি দেখে নেব। শান্ত গম্ভীর মুখ নিয়ে নির্লিপ্ত গলায় বলল, হ্যাঁ, যা দেখার বিয়ের আগেই দেখে নিস, কারণ বিয়ের পর আমি আর কোনো পরপুরুষের সামনে যাব না বলে ঠিক করেছি। এটা একটা গুনাহের কাজ। কলরব চারপাশে কোনো কথায় কান না দিয়ে ইচ্ছে মতো নিজের হাতের সুখ করে রাগ ঝাড়তে ব্যস্ত। এমন অতর্কিত ও আংশিক আক্রমণে আজান নিজের হাত দুটো দিয়েও ঠিকমতো নিজেকে বাঁচাতে পারছিল না। ওর ঠোঁটের কোণ গলে ততক্ষণে রক্তের লালচে রেখা নেমে এসেছে। বেশ কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে একটুর জন্য থামল কলরব। আজানের বুকের উপর নিজের একটা হাঁটু শক্ত করে চেপে রেখে 2 হাতে আজানের শার্টের কলারটা এমনভাবে মুচড়ে ধরল যেন দম আটকে আসে। আজানের মুখটা মেঝে থেকে সামান্য উঁচুতে তুলে চোখের দিকে চেয়ে বড্ড ছড়া গলায় বলল, হোয়াটসঅ্যাপ ব্রো, বহুত দিন পর দেখা হলো, তাই না? তা কেমন আছিস বল? মানুষের পেছনে জাউরামি করে দিনকাল নিশ্চয়ই তোর ভালো যাচ্ছে, কি বলিস? দিনকাল কিলার ঘুষির আঘাতে আজানের মুখটি ইতিমধ্যে জখম হয়ে গেছে। কেটে যাওয়া ঠোঁটের কোণ গলে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। তবুও তার চোখ দুটো যেন এক হিংস্র আক্রোশে জ্বলছে। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর আক্ষি গোলক। তেজি গলায় বলল, তোর সাহস হলো কি করে কলরব? এ প্রশ্নটা তো আমি তোকে জিজ্ঞাসা করতে এসেছি, তোর সাহস হলো কি করে? কলরব তার কলারের বাঁধন আরেকটু শক্ত করে জাকি দিয়ে বলল। আজান রক্তাক্ত ঠোঁট দুটো মেলে এই অবস্থাতেও খিলখিল করে হেসে উঠল। তাচ্ছিল্যে সুরে বলল, উফ, বউর প্রতি দেখি প্রেম উতলে উঠেছে তোর। তাই এর কি হলো? ইস, আমি তো ভুলেই গিয়েছিলাম, সে তো তোকে লাথি মেরে ছেড়ে চলে গেছে, তাই না? কলরব রাগলো না, বরং ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। শান্ত গলায় বলল, হ্যাঁ, ছেড়ে তো দিয়েছে, তবে আফসোস, তোকে কিন্তু সে তখনও পাত্তা দেয়নি আর এখনও ধরেনি। তুই শালা আগেও লুজার ছিলি, এখনও লুজারই রয়ে গেলি। সো স্যাড ব্রো, এতদিন পর তোর এই ফালতু মুখটা আবার দেখতে হবে আমি ভাবিনি। আজান চোখ ছোট ছোট করে দাঁত বের করে বলল, আমিও ভাবিনি, কিন্তু তোর ওই বউটা কি জোশ দেখতে। যখনই রফিক বলল, ওটা তোর বউ, আমি কসম খেয়ে বলছি নিজেকে আর আটকাতেই পারলাম না। যাই বলিস, তোর কপালটা মায়েরই ছড়া। আগেরটা যদি শোনা হয় তবে এবারেরটা পুরাই ডায়মন্ড রে ভাই।
কথাটা অব্যক্ত রইল। আজানের মুখমণ্ডল লক্ষ্য করে পরপর আবারও কয়েকটা সপাটে ঘুষি পড়ল। রাগে তখন ফুঁসছে কলরব, ওর নাসিকারন্ধ্র কাঁপছে তীব্র ক্ষোভে। উন্মাদের মতো এদিক ওদিক তাকালো কয়েকবার। হঠাৎই নজরে এলো ঘরের কোনায় ধুলোবালি মেখে পড়ে থাকা একটি কাঠের সিক্রেট স্ট্যাম্প। আজানের বুকের উপর থেকে বসা ছেড়ে সে দ্রুত উঠে পায়ে এক জটকে তুলে আনলো সেটা। আজান ভাবতেও পারেনি পরিস্থিতি এত দূর গড়াবে। কিছু বুঝে ওঠার আগে স্ট্যাম্পের শক্ত কাঠের বাড়ি উপরে ভারী পড়তে লাগলো ওর শরীরে। যন্ত্রণায় কোকিয়ে উঠল আজান। কোথায় দাঁড়িয়ে থাকা রফিক ভয়ে চিৎকার করে উঠল, কলরব স্টপ, খুব খারাপ হবে কিন্তু। শান্ত এতক্ষণ পুরো ঘটনাটা শান্তভাবে দেখলো, আচমকায় কপাল কুঁচকে গেল। সে আদতে কিছুই জানতো না। কলরব ডেকেছে, সে চলে এসেছে। অবাক হয়ে বলল, এই নিজানাকে ডিস্টার্ব করেছে? নিজানা? ভাবি বল। চিৎকার করে গর্জে উঠল কলরব। প্রচণ্ড রাগে পুরো শরীর কাঁপছে তার। চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইছে। পুরোপুরি হতজ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। শান্ত গম্ভীর মুখটা ধরে রেখেই কলরবের সাথে তাল মিলিয়ে মাথা নেড়ে বলল, ও হ্যাঁ ভাবি। কি বললি তুই? অভিক সহ্য করতে না পেরে পাশ থেকে শান্তর পায়ে সপাটে একটা লাথি মারল। উফ উফ। শান্ত উফ করে ওর দিকে তাকাতে অভিক চোখ বড় বড় করে ইশারায় বোঝালো, কলরবের মাথা এখন পুরোপুরি গরম। এভাবে মারলে আজানা সত্যি সত্যি লাশ হয়ে যাবে। সে শান্তকে আটকাতে বলল। শান্ত পরিস্থিতি বেগতিক দেখে দেরি করল না। দ্রুত এগিয়ে গিয়ে কলরবকে পেছন থেকে জড়িয়ে ধরে স্ট্যাম্পটা কেড়ে নেওয়ার চেষ্টা করলো। উদ্বিগ্ন গলায় বলল, কলরব কি করছিস তুই? মাথা ঠান্ডা কর, এভাবে মারিস না ওকে। কলরব স্যার বলছিস, শান্ত হ। কলরব থামলো কিছুক্ষণ পর। আজানের অবস্থা তখন পুরোপুরি বেহাল। কলরব ভারী শ্বাস ফেলতে ফেলতে আজানের খুব কাছে মুখটা নামিয়ে ঝুঁকে বসলো। এখন বল, কি যেন বলছিলি? ডায়মন্ডের গল্প শুনি একটু। আজান ব্যথায় কোকাতে কোকাতে কাফা গলায় বলল, আজ আমাদের একা পেয়ে এখানে জোর দেখাচ্ছিস? ক্ষমতা থাকলে একা একা সবার সামনে মোকাবেলা করতিস। কাপুরিস কোথাকার। আর তোর কি মনে হয় তোকে আমি ভয় পাই? তুই একটা আস্ত বেইমান কলরব। একটা মেয়ের জন্য সেদিন আমাদের এতদিনের বন্ধুত্বের কথা তুই একবারও ভাবিসনি, আর আজকে আরও একটা সামান্য মেয়ের জন্য আমাকে এভাবে মারছিস। সামান্য মেয়ে? কলরবের সোয়াল শক্ত হয়ে উঠল। চোখের মনির দুটো স্থির হয়ে গেল আজানের ওপর। তখনও স্রেফ আমার ফুফাতো বোন ছিল। তখন ওর দিকে কাউকে আমি চোখ তুলে তাকাতে দেনি, আর এখন তো ও আমার বিবাহিতা বউ। তুই সবটা জেনে ওর সাথে এমন কুরুচিপূর্ণ ব্যবহার করার সাহস পেলি কি করে? আর বন্ধুত্বের কথা বলছিস, ওটা তুই অনেক আগেই নিজের স্বার্থের জন্য ভেঙে চুরমার করে দিয়েছিলিস। আমাদের অতীতে আমার ভুল কতটা ছিল আর তোর নোংরামি কতটা ছিল তা সবাই জানে। তোর ওই কালকের ফালতু নোংরামির জন্য মেয়েটার পুরো একটা দিন বাজে কেটেছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। তোকে সামান্য একটু অশান্তি আর উপহার না দিয়ে আমি কিভাবে থাকি বল? অত্যন্ত দুঃখিত ভাই, তবে আশা করি আজকের পর আর অমন চুলকানি তোর হবে না। সোনা বাচ্চার মতো থাকবে। আজান এক পাশে থু ফেলল, দাঁতে ফিসে বলল, আজকের পর যদি কোথাও দেখা হয় তবে বিষয়টা এর চেয়েও মারাত্মক খারাপ হবে কলরব। পারলে নিজের ঘরের বউকে ঘরের তালা মেরে রাখিস। ওর দিকে এরপর যদি কোনোদিন ভুল করেও চোখ তুলে তাকাস, তবে এই কলরব নিজের হাতে তোর ওই চোখ দুটো কোটর থেকে উপড়ে ফেলবে। আজ তোকে স্রেফ একটা ট্রেলার দিয়ে গেলাম, পরের বার পুরো থ্রিলার মুভি দেখাবো। ক্লিয়ার? আর পারলে তোর ওই সব কয়টা কুকুর বিড়াল সামসাদের নিয়ে আমার ক্লাবে আসিস। ফারলফ ছিঁড়িস কিছু? অভিক বলল, হ্যাঁ আসিস। আমি তোদের জন্য স্পেশাল আকিসবেরির ব্যবস্থা করে রাখবো। শালা গরিবের দল লাকি খাচ্ছে। আজান মাটিতে শুয়ে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে বলল, সব মনে থাকবে আমার। হিসেবের খাতা আমিও খুলব। মূলত কলরবের নামে কমপ্লেনটা করেছে আজানের বাবা। একমাত্র ছেলেকে এভাবে নির্মমভাবে মারধর করার অপরাধে সে আইনের আশ্রয় নিয়েছে। আরশাদ তালুকদার কড়া গলায় কলরবকে কয়েকবার জিজ্ঞেস করেছিলেন সে আজানের মতো একটা ছেলের গায়ে এভাবে কেন হাত তুলেছে, কিন্তু কলরব নিজের জেদ বজায় রেখে আসল কারণটা অর্থাৎ নিজানার অপমানের কথাটা মুখ ফুটে কাউকেই বলেনি। ব্যাস,
তাতে আরশাদ তালুকদারের মেজাজটা চরম চটে গেল। নিজের ছেলের এমন বেপরোয়া ও উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে তিনি ওসিকে সাপ জানিয়ে দিলেন তার এই ছেলেকে যেন সোজা জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এমন কুলাঙ্গা ছেলে জেলের ভাত খেলেও ওনার কিচ্ছু যায় আসে না। কলরব বাবার এই অবহেলা দেখে একরাশ তাচ্ছিল্যের হাসি হেসে পুলিশের গাড়িতে গিয়ে খুশি খুশি বসে পড়েছিল। বর্তমানে থানার এক অন্ধকার স্যাঁতস্যাঁতে সাধারণ লকআপের মধ্যে বেঞ্চে বসে আছে, দেয়ালের দিকে চেয়ে আছে ও। ঠিক তখনই দেখলো দিব্য এসে দাঁড়িয়েছে। কলরব মুখ তুলে ভাইয়ের দিকে কয়েকবার চাইল, পরক্ষণে চোখ নামিয়ে নিল। দিব্য একা আসেনি, সাথে করে নিয়ে এসেছে নামি উকিলকে। দিব্য থানার ওসির সাথে অত্যন্ত রাশবাড়ি গলায় কথা বলে টেবিলের সামনের একটা চেয়ারে গিয়ে বসলো। কাউকে একটা জরুরি ফোন করালো, সাধারণ কথাবার্তা বলতে লাগলো। লকআপের ভেতর থেকে কলরব বেশ কিছুক্ষণ ওদিকের সব কিছু খেয়াল করার পর আর সহ্য করতে না পেরে নিজের 2 হাত লোহার শিকের ফাঁক গলে বের করে গলা উঁচিয়ে ডাকলো, ভাইয়া আগে আমাকে এইখান থেকে বের করতে বলো না প্লিজ, আমার মাজাটা পুরো ব্যথা হয়ে গেছে। দিব্য বিরক্ত চোখে লকআপের ভেতরে থাকা বাইরের দিকে তাকালো। সামান্যতম বয়ডর অনুশোচনা কি এই ছেলের মধ্যে বিন্দুমাত্র নেই? ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ কলরব, তোকে এইখান থেকে বের করতে কে এসেছে শুনি? ওখানে চুপচাপ বসে থাক। কলরব মোটেও দমল না। সে লোহার শিক দুটো 2 হাতে ধরে বড্ড নির্বিকার মুখে বলল, তাহলে কি তুমি উকিল নিয়ে স্রেফ ওসির হাতে কফি খেতে পুলিশ স্টেশনে এসেছো? দিব্য ওর এই তেদ্রামের জবাবে কিছু বলার আগে থানার অফিসার ইনচার্জ হালকা করে হেসে উঠলেন, বললেন, শান্ত হও দিব্য, তোমার বাইকে দমকে কোনো লাভ নেই। এই বয়সে ছেলেপুলে সাধারণত একটু এমনই বেপরোয়া হয়। যাই হোক, একটা ভেতরের কথা বলি, তোমার বাবা যদি নিজে থেকেও চেষ্টা করতেন তবুও আজ ওকে বাড়ি থেকে ছাড়াতে পারতেন না। ওপর মহল থেকে আমাদের উপর কড়া অর্ডার ছিল, আজানের বাপের কমপ্লেনের ভিত্তিতে ওকে থানায় আনতেই হতো, তাই আমরাও বাধ্য হয়েছি। দিব্য ওসির কথার পিঠে মৃদু মাথা নাড়ল। তখনই থানার সদর দরজায় পর্দা ঠেলে কাঙ্ক্ষিত সেই মানুষটা হাজির হলো, আজানের বাবা প্রতাপ শেখ। থানার ভেতরে দিব্য তালুকদারকে সশরীরে বসে থাকতে দেখে তিনি কিছুটা থমকালেও স্বাভাবিক হওয়ার বান করে গম্ভীর গলায় বললেন, আরে দিব্য যে, তা থানায় কেন? ছোট ভাইকে ছাড়াতে এসেছো বুঝি? দিব্য নিজের বসার চেয়ারটা ছেড়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। রাজবাড়ি ছড়া অবয়বার চোখের তীক্ষ্ণ ছাউনি প্রতাপ শেখের দিকে স্থির করেন দাঁড়ালো গলায় বলল, প্রতাপ কাকু, আপনি ভুল ভাবছেন। আমি এখানে আপনার ছেলের নামে একটা কেস ফাইল করতে এসেছি। মুহূর্তের মধ্যে প্রতাপ শেখের মুখের সমস্ত দাপট এক লহমায় উবে গেল। অহংকারী সোয়ালটা ঝুলে পড়ল। উত্তেজিত হয়ে ছড়া গলায় বলে উঠল, কি পাজলামি পেয়েছো তোমরা? তালুকদার বাড়ির ছেলেরা প্রকাশ্য দিবালোকে অন্যায় করলো তোমার ভাই, আমার একমাত্র ছেলেকে ফিটিয়ে হাসপাতালের বেডে পাঠালো সে, আর তুমি এখন উল্টো আমার ছেলের নামে কেস করবে? দিব্য তাচ্ছিল্যের সাথে মাথা নাড়ল। অবশ্যই করব, তাও যে সে ছোট বাচ্চাদের মতো হাতাহাতি, মারামারি কিংবা খামচাখামচির সস্তা কেস না। আপনার ছেলের নামে আমি সম্মানহানি এবং ইপটিজিং এর জামিন অযোগ্য কেস দেব। নিজের ছেলের কুরুচিপূর্ণ কুকর্ম সম্পর্কে বিন্দুমাত্র না জেনে অন্যের ছেলেকে ক্ষমতার দাপটে জেলে ভরতে এসেছেন। বিষয়টা ফানি আর লজ্জাজনক, তাই না কাকু? কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা? হ্যাঁ, আমার ছেলে কাকেই প্রিজিং করতে যাবে? আমার ছোট ভাইয়ের বিবাহিত স্ত্রী নিজানাকে পুরো ক্লাসের সামনে অসম্মান করেছ। প্রতাপ শেখের গলা কাঁপতে লাগলো। এটা হতেই পারে না। তোমরা স্রেফ এই কেস থেকে বাঁচাতে মিথ্যা পাদে ফাঁসাতে চাইছো আমার ছেলেকে। দিব্য একটু হাসলো, পরনের ছুটটা টেনে ঠিক করতে করতে বলল, দেখুন প্রতাপ কাকু, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইনের দ্বারা বোঝানোর মতো ফালতু সময় আপাতত আমার নেই। আপনি বরং এখন নিজের ছেলের ক্যারিয়ার বাঁচানোর জন্য যা করার চেষ্টা করুন। একটা সামান্য হাতাহাতির বিষয় নিয়ে আপনি আপনার ক্ষমতার গরমে আমার ভাইকে থানার লকআপ অবধি টেনে নিয়ে এনেছেন। খুব শখ আপনার। আমি যদি এবার আপনাকে আর আপনার ওই সোনার ছেলেকে কোর্টের বারান্দা অবধি টেনে নিয়ে গিয়ে জুতো ক্ষয় না করাতে পারি, তবে তালুকদার বাড়ির বড় ছেলের ক্ষমতার পরিচয় আজ থেকে তুচ্ছ হয়ে যাবে।
আপনার এই নোংরা চালটা চালার আগেই আমাকে আর আমাদের ক্ষমতাটা একটু ভালো করে পরখ করে নেওয়া উচিত ছিল। উকিল আঙ্কেল চলুন। দিব্য কথাগুলো শেষ করে প্রতাপ শেখের আর কোনো প্রত্যুত্তরের জন্য অপেক্ষা করলো না। টান পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। একজন কনস্টেবল লকআপের তালা খুলে একটু আগেই কলরবকে ছেড়ে দিয়েছিল। সেও নিজের শার্টের হাতাটা ঠিক করতে করতে হস্ত পায়ে মৃদুর পেছন পেছন থানা থেকে বেরিয়ে এলো। থানা সদর তরণ পার হতে কলরব পেছন থেকে ডাকলো, ভাইয়া শোনো, একটু দাঁড়াও না। ভাইয়া। দিব্য নিজের গাড়ির সামনে দাঁড়ালো। কলরব পাশে এসে একগাল হেসে বলল, আচ্ছা ভাইয়া, একটা জিনিস বুঝলাম না, তুমি তো একটু আগে ওসির রুমে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বললে যে তুমি আমাকে ছাড়াতে আসোনি, তাহলে ওই কনস্টেবল বেটা হুট করে লকআপের দরজা খুলে আমাকে এবার বের করে দিল কেন? হ্যাঁ? দিব্য গাড়ির লকটা আনলক করে এক দীর্ঘ তপ্ত নিঃশ্বাস ফেলল। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত গাম্ভীর্য। ভারী গলায় বলল, কারণ একজন আমার কাছে এসে আকুল হয়ে তোর জন্য রিকোয়েস্ট করছিল। তাকে আমি কথা দিয়ে এসেছিলাম যে তোকে সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। স্রেফ ওর সেই বিশ্বাস আর ওর দেওয়া কথাটুকু রাখার জন্যেই আজ আমি এই কাজটা করেছি। কলরবের কপালে চিন্তার বাজ পড়ল। বিষয়টা আমতা আমতা করে জিজ্ঞেস করল, নিজানা, ও তোমাকে এসব কথা বলেছে? কিন্তু ও কীভাবে জানলো যে আমি আজানকে মারতে গিয়েছি? আমি তো এই মারামারির ব্যাপারে কাউকেই একটা শব্দও বলিনি। তালুকদার বাড়ির মস্ত বড় ড্রয়িং রুমটা এই মুহূর্তে এক থমথমে নীরবতা বিরাজ করছে। সেখানে বাড়ির ছোট বড় মোটামুটি সবাই উপস্থিত। সোফায় বসে আছেন নিজানার বাবা নওয়াজ চৌধুরী। ওর চোখ মুখ লাল, রাগে ক্ষোভে তিনি রীতিমতো ফুঁসছেন। আন্তাশা তার পাশে বসে ওনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এমন পরিস্থিতির মাঝে প্রধান দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো দিব্য আর কলরব। ওদের দেখা মাত্রই সোফাটায় একটু সোজা হয়ে বসে অলেখা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বললেন, এই তো ওরা চলে এসেছে, আমি তো আগেই বললাম। নওয়াজ ভাই, দিব্য যখন গেছে ও ঠিক কলরবকে সাথে করেই নিয়ে আসবে। কলরব ড্রয়িং রুমে পা রাখতে চারপাশের থমথমে পরিবেশটা এক নজরে পরখ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। সবার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো কালো হয়ে আছে। তবে আচমকা শ্বশুর নওয়াজ চৌধুরী আর আন্তাশা উপস্থিত দেখে সে মনে মনে বেশ বিব্রত বোধ করলো। তারা কেন এই বাড়িতে হুট করে ছুটে এসেছেন তা পুরোপুরি অজানা। নওয়াজ চৌধুরী কলরবের দিকে তীক্ষ্ণ ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, যা শুনলাম তা কি সত্যি? তুমি ওই প্রতাপের ছেলেটাকে মেরেছ, তাই না? কলরব সরাসরি কোনো জবাব দিল না। সে একবার নওয়াজ চৌধুরীর পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা নিজানার পানে চাইল। নিজানা তখন একরাশ অসহায়ত্ব চোখ নিয়ে ওর দিকেই চেয়ে আছে। কলরব একটা দীর্ঘশ্বাস চেপে নিজের মাথাটা মৃদু নাড়ল। অর্থাৎ সে মেরেছে। নওয়াজ চৌধুরী সোফা ছেড়ে জট করে দাঁড়িয়ে উঠলেন। হাতের আঙ্গুলটা নিজানার দিকে তাক করে ক্ষিপ্ত গলায় বললেন, দেখেছো নিজানা, এই এমন একটা দায়িত্ব জ্ঞানহীন উচ্ছৃঙ্খল ছেলের জন্য তুমি আমার স্পষ্ট নির্দেশ অমান্য করে এই বাড়িতে ছুটে এসেছ, যে মাঝরাতে উন্মাদের মতো বেপরোয়া গতিতে বাইক চালিয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে থাকে, কথায় কথায় রাস্তায় মারামারি করে, থানা পুলিশে লকআপে যায়, নিজের ঘরে একটা বউ রেখে যে বাবার মুখ প্রচ্ছন্ন কোনো ইঙ্গিত বের হওয়ার উপক্রম হতেই নিজানা আতঙ্কে শিউরে উঠল। মাঝপথে থামিয়ে দিয়ে আকুল হয়ে উঠল, আব্বু প্লিজ। কলরব বিস্ফোরক নয়নে শ্বশুরের দিকে তাকালো। ওর চোখের মণি দুটো রাগে ও অপমানে স্থির হয়ে গেল। নওয়াজ চৌধুরী নিজানার আকুলতায় কান না দিয়ে পুনরায় সবার সামনে চওড়া গলায় বলতে লাগলেন, শুধুমাত্র আন্তাশার ইচ্ছের কথা ভেবে আমি এই বিয়েটা মেনে নিয়েছিলাম। ওর এই অন্ধ জেদের কারণে এই ছন্ন ছাড়া ছেলেটাকে জামাই হিসেবে স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। আমি বিয়ের আগেই ওর স্বভাব সম্পর্কে ভালো করে জানতাম। মনে মনে ভেবেছিলাম বিয়ের পর মাথায় একটা সংসারের দায়িত্ব পড়লে হয়তো ছেলেটা একটু শুধরে যাবে, কিন্তু না, বিয়ের পর থেকেও একের পর এক ভুল করেই গেছে। ও বদলে যাওয়া তো দূর, ওর এই নোংরা কীর্তিকলাপের জন্য এখন লোকসমাজের লজ্জায় আমার নিজের মাথা কাটা যাচ্ছে। এমন একটা উচ্ছৃঙ্খল বেপরোয়া ছেলের সাথে আমার মেয়ের সারা জীবন একটা ঘরে থাকবে, ওর ভবিষ্যৎ কি? আন্তাশা পরিস্থিতি আরও বেগতিক হওয়ার আগে মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ওনাকে কোনো সুযোগ না দিয়ে কলরব শান্ত নিষ্ক্রিয় গলায় বলে উঠল, নিয়ে যান আপনাদের আদরের মেয়েকে। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই স্তম্ভিত দৃষ্টি গিয়ে স্থির হলো কলরবের পানে। ছেলেটার পুরো চোখ মুখ তখন এক অদ্ভুত অস্বাভাবিক রূপ ধারণ করেছে।
নিজানার বুকের ভেতরটা এক ধাক্কায় যেন খালি হয়ে গেল। মনে হলো সে বোধহয় ভুল কিছু শুনেছে। কান দুটো যা যা করতে লাগলো। আন্তাসা কলরবের দিকে দু পা এগিয়ে এসে ধমকে সুরে বললেন, কলরব, এসব কি আজে বাজে কথা বলছিস তুই? হ্যাঁ, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোর? থানা থেকে এসেছিস, ওদিকে নিজের মাথাটা ঠিক নেই। যা সোজা নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। নিজানা, তুই ওরে ঘরে নিয়ে যা তো। কলরব এক চুলো নড়ল না। সে নিজের জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে থেকে শান্ত গলায় বলল, আমি একদম ঠিক আছি এবং যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। আমার মতো একটা উচ্ছৃঙ্খল আর ছন্নছাড়া ছেলের সাথে সারা জীবন একটা ছাদের নিচে সংসার করা আপনার এই রাজকন্যা মেয়ের পক্ষে কোনো দিনই সম্ভব না। তাই বলছি, ওকে আর এই নরকে কষ্ট না দিয়ে আজই নিজেদের বাড়িতে নিয়ে যান। নওয়াজ চৌধুরী কলরবের এই বুক ফুলিয়ে কথা বলা আর ওই দত্ত দেখে রাগে কাঁপতে লাগলেন। একটু হেসে বললেন, তোমার কি মনে হয় কলরব, তুমি এভাবে ছড়া গলায় ধমক দিয়ে কথা বললে আমি ভয় পেয়ে যাব আর 5টা সাধারণ অসহায় মেয়ের বাপের মতো তোমার সামনে হাত জোর করে কান্না করব আর বলবো, বাবা, আমার মেয়েটাকে তুমি তাড়িয়ে দিও না, জীবনটা সর্বনাশ হয়ে যাবে? ওসব ভুলেও ভেবো না। আমার মেয়ের কপাল এতটা খারাপ না। তোমার মতন এই উচ্ছৃঙ্খল যুবকের চেয়ে 1000 গুণ ভালো আর যোগ্য ছেলেও জীবনে ডিজার্ভ করে, মনে রেখো। কথাটা শোনা মাত্রই কলরবের 2 হাতের মুষ্টি শক্ত হয়ে উঠল। শরীরের প্রতিটি রগ ফলকে টান টান হয়ে উঠল। শিরা উপশিরায় যেন এক তীব্র বিষাক্ত জ্বলন ধরে গেল নিমেষে। নিজের লাল হয়ে যাওয়া 2 চোখ সোজা তুলে নওয়াজ চৌধুরীর চোখের দিকে তীব্র আক্রোশে চাইল। দাঁতে দাঁত পিষে ধারালো গলায় বলল, তো আপনার এই মূল্যবান কথাটা কি এই বিয়ের আগে বা বিয়ের জায়গায় দাঁড়িয়ে ভাবা উচিত ছিল না? বিয়ের দিন কবুল বলার আগে এই জ্ঞানটা কোথায় ছিল আপনার? আমি বা আমার পরিবার কি আপনার মেয়েকে বাড়িতে বউ করে আনার জন্য মরে যাচ্ছিলাম? ইনফ্যাক্ট আজ এই মুহূর্তে আমি কোথায় আপনাদের হাতে পায়ে ধরে শাদি করছি ওকে আমার ঘরে রাখার জন্য। কে মরতে যাচ্ছে ওর সাথে ফালতু সংসার করার জন্য শুনি? আরশাদ তালুকদার আর স্থির থাকতে পারলেন না। সোফাটার হাতলে চাপ দিয়ে দমকে উঠলেন, কলরব, অনেক হয়েছে, মুখ বন্ধ করো নিজের। বড়দের সামনে এভাবে কথা কে বলে? কি চুপ করবো আমি আব্বু? কেনই বা করব? আমি ভুল কি বলেছি এখানে? সবাই মিলে জোর করে ধরে বেঁধে নিজেদের ইচ্ছে মতো আমার ঘাড়ের উপর এই বিয়েটা চাপিয়ে দিলে। আমি নিজে কোথায় ওনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম? হ্যাঁ, আমাকে তো রীতিমতো বাধ্য করা হয়েছিল এই সম্পর্কে জড়াতে। শুধু বিয়েটা দিয়ে তোমরা সবাই নিজেদের দায়িত্ব শেষ করে হাঁপ ছেড়ে বাঁচলে, কিন্তু দিন শেষের সংসারটা করতে হচ্ছে আমাদের। 4 দেয়ালের মাঝে একসাথে আমরা আছি। আমরা ভালো করেই জানি আমরা কেমন আছি আর কতটা মানিয়ে চলছি। আর এখন মাঝপথে এসে সবার হঠাৎ মনে হচ্ছে যে সবাই মস্ত বড় ভুল করেছে। নওয়াজ চৌধুরীর যদি এতই ইগোতে লাগে, যদি কলরব এতই খারাপ আর অসভ্য একটা ছেলে হয়, তবে নিয়ে যাক না উনি উনার সোনার মেয়েকে। টাকার জোরে নিজের ইচ্ছে মতো কোনো এক রাজপুত্রের সাথে আবার বিয়ে দিক, জাহান্নামে পাঠাক, তাতে আমার কি যায় আসে? আমি কি বারণ করেছি? নওয়াজ চৌধুরী কলরবের এই রুট কথায় অপমানিত বোধ করলেন। সমস্ত শরীর রাগে থরথর করে কাঁপতে লাগলো তার। ছড়া গলায় বললেন, তুমি কিন্তু বেয়াদবি করছো কলরব, বিহেভ ইউর সেলফ। আমি সত্যিই আজ আমার মেয়েকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাব। তোমার মতো একটা অসভ্য ছোটলোক ছেলের সাথে আমার মেয়েকে আর একটা সেকেন্ডও রাখার কোনো মানে হয় না। কলরব বলল, হ্যাঁ প্লিজ নিয়ে যান, আমি তো সেটাই বলছি, এখনই নিয়ে যান ওকে। আর হ্যাঁ, সময় মতো একটা ডিভোর্স পেপার রেডি করে আমার নামে পাঠিয়ে দেবেন, আমি এক বাক্যে ওটাতে সই করে দেব। মুহূর্তের মধ্যে ড্রয়িং রুমের বাতাসে যেন একটা বজ্রপাতে নেমে এলো। উপস্থিত প্রত্যেকে আক্ষরিক অর্থে বোকা বনে গেল। সবার মুখের ভাষা স্তব্ধ হয়ে গেল। স্বয়ং নিজেরা নিজের জায়গায় এক জীবন্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চারপাশের পুরো পৃথিবীটা যেন দুলে উঠল। দু চোখ ফেটে একরাশ জল নেমে এসে ওর দৃষ্টি সম্পূর্ণ ঝাপসা করে দিল। কলরব এসব কী বলছে? কেনই বা বলছে? কে ওর অবুঝ মনটাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে? সে নওয়াজ চৌধুরীর ভেতরের রাগটা এবার যেন 3 গুণ বেড়ে গেল। পুরুষালী ইগো আর আভিজাত্যে জোরালো এক আঘাত লেগেছে। ওদিকে আরশাদ তালুকদার পুরোপুরি ভবনে সোফায় বসে রইলেন।
ওনার নিজের মাথায় তখন সত্যি সত্যি এক মস্ত বড় অপরাধবোধ ঘুরপাক খাচ্ছে। তিনি কি আসলে নিজের ইচ্ছে রাখতে গিয়ে এই দুটো বাচ্চার জীবনে মস্ত বড় কোনো ভুল করে ফেলেছে? নোয়া চৌধুরীর রাগে ফুঁসতে ফুঁসতে সোফা থেকে পুরোপুরি উঠে দাঁড়ালেন। তেজি গলায় বললেন, আজকের এই অপমানের পর তো আমার মেয়েকে এই বাড়িতে, এই উচ্ছৃঙ্খল ছেলের সংসারে রাখার আর কোনো প্রশ্নই আসে না। অনেক সহ্য করেছি আমি। নিজানা, তুমি শুনে নিয়েছ? তোমার থাকা না থাকায় ওর কিছু যায় আসে না। চলো, এখনই চলো আমার সাথে। আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। পরিস্থিতি হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে আরশাদ তালুকদার আকুল হয়ে বললেন, নওয়াজ ভাই, আপনি কি মাথা খারাপ করলেন নাকি? বাচ্চাদের এই সামান্য রাগের মাথায় কথায় কেউ এভাবে রিয়েক্ট করে নাকি? আর কলরব, তোর মাথা কি সত্যি সত্যি পুরোপুরি নষ্ট হয়ে গেছে? এসব তুই কি আজে বাজে কথা বলছিস? চড়িয়ে সোজা করে দেব আমি যা বলেছি ভালো করে বুঝে শুনেই বলেছি আব্বু। উনি নিয়ে যাক ওনার মেয়েকে, আমার এতে বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না। কথাটা শেষ করে কলরব আর এক সেকেন্ডও ড্রয়িং রুমে দাঁড়ালো না। টান পায়ে গটগট করে সেবে নিজের ঘরের দিকে চলে গেল। নিজানা ওর সেই প্রস্থান ঝাপসা চোখে অপলক চেয়ে চেয়ে দেখল। ওর বুকের ভেতরটা তখন তীব্র এক অভিমানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নওয়াজ চৌধুরী আর কাল বিলম্ব না করে নিজানার একটা হাত শক্ত করে ধরে টান দিলেন। চলো নিজানা, ও আর কোনো দিন তোমার কদর বুঝবে না, চলো আমার সাথে। নিজানা বাবার এই শক্ত হাতের টান বিপরীতে নিজের পা দুটোকে মেঝেতে শক্ত করে চেপে রাখলো। চোখ গলে তখন অনবরত জল গড়িয়ে পড়ছে। কাপা নিচু গলায় বলল, 1 মিনিট আব্বু, আমাকে একটু সময় দাও। বাবার হাতের বাঁধন আলগা হতেই নিজানা এক প্রকার উন্মাদের মতো ছুটে চলে গেল ড্রয়িং রুম থেকে। সিঁড়ি বেয়ে উপরে ছুটল ঝড়ের গতিতে। কলরবের ঘরের দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই সে দেখত কলরব ব্যালকনির রেলিং ধরে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নিজানা আর এক মুহূর্ত ভাবল না। ভেতরের সমস্ত সংকোচ আর পৃথিবীর সব লোকলজ্জা এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। আকুলতায় ছুটে গিয়ে কলরবের পিঠের উপর আছড়ে পড়ল। ওর দুহাত দিয়ে কলরবের ছড়া কোমরটা পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। হুট করে এই কোমল স্পর্শে কলরব নিজের অজান্তেই একটু কেঁপে উঠল। বুকের ভেতরটা এক মুহূর্তে দক করে উঠল, যেন আঙ্গুলের ফাঁকে থাকা আধফোড়া জ্বলন্ত সিগারেটটা ওর হাত ফসকে নিচের ব্যালকনির মেঝেতে পড়ে গেল। পর মুহূর্তেই পিঠে নিজের তপ্ত চোখের জলের স্পর্শ আর পোপানোর শব্দ কানে আসতেই কলরবের ভেতরের শক্ত মনটাও কেঁপে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। পুরো অবয়ব এক কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে শীতল গলায় বলল, নিজের দরকারি জিনিসপত্রগুলো নিতে এসেছিস? ঝটফট গুছিয়ে নিয়ে চলে যায়। শুধু শুধু এখানে এসে এত ড্রামা নাটকের কোনো দরকার নেই। কলরব ভীষণ আহত শোনালো নিজানার ভাঙা গলা। ওই একটা ডাক ভিতরের তীরের মতো গিয়ে বিঁধল কলরবের বুকের ভিতর, ঠিক মাঝখানটায়। ভীষণ ইচ্ছে করলো ঘুরে মেয়েটাকে বুকে টেনে নিতে, কিন্তু কিছু একটা ওকে আটকে দিল। নিজেকে নিজানার শক্ত বাঁধন থেকে জোর করে ছড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড় আমাকে। নিজানা ওর কোমর আরও শক্ত করে জড়িয়ে ধরে আকুল গলায় জিজ্ঞেস করলো, তুমি একবারের জন্য আমাকে আটকাবে না? কলরব ওর হাত দুটো সরিয়ে দিয়ে মুখোমুখি এসে দাঁড়ালো। নিজানা পুরোপুরি হতবাক হয়ে করে দিয়ে চোখের দিকে সে নিষ্প্রিয় গলায় বলল, আমার এখানে আটকানোর কি আছে? হ্যাঁ, তোমার বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না? কষ্ট হওয়ার কি আছে? আমি তো এটাই চাইছিলাম। নিজানা ক্ষণিকের জন্য যেন একটা জীবন্ত পাথরের মতো স্থবির হয়ে রইল। বিশ্বাস হচ্ছে না কলরব সত্যি বলছে। পরের মুহূর্তে আবারও ছিটকে গিয়ে পড়ল কলরবের ছড়া বুকের ওপর। ওর শার্টের কলারটা খামচে ধরে হু হু করে কেঁদে উঠে বলল, কিন্তু আমি তো এটা চাই না কলরব, প্লিজ। আমি তোমার থেকে দূরে যেতে চাই না। আমাকে এভাবে যেতে দিও না। আমাকে প্লিজ একবার আটকাও। আমি যেভাবে হোক থেকে যাব। কলরব মুখটা সামান্য উঁচিয়ে কঠিন গলায় বলল, সম্ভব না নিজানা। কেন আটকাবো তোকে? কি কারণ? কারণ আমি তোমার সাথে থাকতে চাই। নিজানা অনবরত কাঁদছে। ওর কান্নাতপে মুখ থেকে ঠিকমতো কথাও বের হতে পারছে না। নিজের 2 হাত দিয়ে চোখের জলটুকু কোনো মতে মুছে নিয়ে কাতর চোখে কলরবের পানে চেয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো দিন আমাকে ভালোবাসতে হবে না। আমি কখনো তোমার কাছে ভালোবাসার দাবি নিয়ে যাব না। তাও প্লিজ আমাকে তোমার সাথে থাকতে দাও। আমরা না হয় এভাবেই সারা জীবন থেকে যাব। কি এমন ক্ষতি হবে তাতে বলো? আমি কসম খেয়ে বলছি, আমি কখনো তোমাকে ভালোবাসতে জোর করব না।
তোমার সাথে কোনো দিন কোনো বিষয়ে ঝগড়াও করব না। তুমি যা বলবে আমি মুখ বুজে সব মেনে নেব। তাও আমাকে তোমার সাথে থাকতে দাও কলরব প্লিজ। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। আমি সত্যিই মরে যাব। চলবে ভিউয়ার্স, এই পর্বটা পড়তে গিয়ে আমার নিজেরই গলা ধরে এসেছিল। এতটা আবেগ, এতটা নিজানাকে নিয়ে আমি আসলে জাস্ট কী বলবো আমি জানি না। আপনারা গঠনমূলক একটি কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।